যাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদে চড়ে ফিরছেন অনেকে। মহাসড়ক ও নৌপথে যাত্রী চাপ, যানবাহনে ধীরগতি, যানজটের ভোগান্তি। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে নিহত ৩, দুর্ঘটনায় ৪ রেলকর্মী, সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। ঈদের আগে শেষ দিনে জমজমাট পশুর হাট, দাম তুলনামূলক কম বলছেন ক্রেতারা, বেচাকেনা বাড়ায় বিক্রেতাদের স্বস্তি। শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, মিনার জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন। এবং অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম, অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এবার ঘরে ফেরা প্রসঙ্গ। ঈদযাত্রার শেষ দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সময় মতোই ছেড়ে যাচ্ছে সব আন্তনগর ট্রেন। ভোর থেকেই জনস্রোত দেখা যায় কমলাপুর রেল স্টেশনে প্রবেশের রাস্তায় কয়েক জায়গায় রেলওয়ের কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর কাছে টিকিট দেখাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশের সাথে সাথে যে যেভাবে পারেন ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। ট্রেনের ছাদে চড়ে ফিরছেন অনেকে। এদিকে শিডিউল জটিলতা না থাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে না যাত্রীদের। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতেই সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। যানজটের কারণে রাজধানীতে সময় মতো ফিরতে পারছে না বাস, আর এতে করে রাজধানী ছাড়ার সময় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, এছাড়া টাঙ্গাইলের কালীহাটির পৌলি থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ, গাজীপুরের চন্দ্রায় আছেন ইফতেখার আহমেদ। তবে শুরুতে চলে যেতে হচ্ছে গালিবের কাছে। গালিব, আপনার কাছে জানতে চাই যে আপনি তো এই মুহূর্তে আছেন মহাখালীতে সেখানকার চিত্র কি দেখতে পাচ্ছেন, আর কোন কোন রুটের যাত্রীদের চাপ সবচেয়ে বেশি? অনেক মহাখালীর চিত্রটা খুবই করুণ। এখানে যারা ঈদের আগে বাড়ি ফিরতে চাচ্ছেন তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে, কারণ এই টার্মিনালে বাস বলতে নেই। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে টার্মিনালের একেবারে দূরে কিংবা কোনায় বাসগুলোকে পার্কিং করে রাখা হয়েছে, কিন্তু টিকিট দেওয়া হচ্ছে না। কিছু পরিবহনে আমি দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহগামী একটি পরিবহন, তারা টিকিট দিচ্ছেন কিন্তু সেটিও খুব ধীর গতিতে, এবং তাদের বাসগুলোও আসছে খুবই ধীর গতিতে। তারা যেটি বলছেন যে রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে যে ফিরতি পথের যে বাসগুলো সেগুলো ঢাকায় নাকি প্রবেশ করতে পারছেন না। কিন্তু যাত্রীদের অভিযোগ পুরোপুরি ভিন্ন। যাত্রীরা বলছেন যে না, টার্মিনালে এই মুহূর্তে আইনশৃঙ্খলা নিরাপত্তা যারা দিয়ে থাকেন, বিশেষ করে সেনাবাহিনী এই টার্মিনালে এখন অবস্থান করছে, এবং তারা এটি নিশ্চিত করার চেষ্টা করছে যে কোনোভাবেই যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, এবং সেটি যেন এই অতিরিক্ত ভাড়া না নেওয়ার কারণে যারা পরিবহন মালিকরা রয়েছেন তারা বাড়তি ভাড়া নিতে পারছেন না যাত্রীদের কাছ থেকে, তাই তারা টিকিট দেওয়া বন্ধ করে রেখেছেন। আমি মাত্র কিছুক্ষণ আগে একটি পরিবহন রফ পরিবহন, যেটি
জামাল নেত্রকোনার উদ্দেশ্যে যায়, তারা বলছে যে যাত্রীরা অভিযোগ করেছেন যে তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ পরে আবার সেই টিকিট তারা ফেরত দিয়েছেন। অর্থাৎ এবং তারা বলছেন যে তাদের ড্রাইভার নাকি ঘুমন্ত অবস্থায় আছেন, যে কারণে এখন তারা গাড়ি ছাড়তে পারবে না। একেবারে অযৌক্তিক একটি যুক্তি তারা এখানে উপস্থাপন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এখানকার যাত্রীরা। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেই দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, যে সকাল এমনকি ভোর থেকে অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তবুও টিকিট পাচ্ছেন না। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই রুটে যারা যাবেন ঈদের আগে, তারা চরম ভোগান্তিতে রয়েছেন। এখানে আমরা বাচ্চা থেকে শুরু করে শিশু, মহিলা সবাইকেই দেখতে পাচ্ছি যে এই গরমের মধ্যেও তারা এখানে যেখানে সেখানে বসে পড়েছেন, কারণ তারা টিকিট পাচ্ছেন না। আমি পরিবহন মালিক কিংবা যারা টিকিট বিক্রির সাথে জড়িত তাদের সাথে কথা বলেছি যে তাদের সমস্যাটা কি। তারা যেই যুক্তি তুলে ধরার চেষ্টা করছেন যে এখানে সারা রাত যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, গাড়িগুলো কালকে গিয়ে আজকে ঢাকায় ঢুকতে পারছে না, এই ধরনের যুক্তি তারা দেওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে তাদের যে ড্রাইভাররা সারা রাত গাড়ি চালানোর কারণে তারা ক্লান্ত রয়েছেন, তাই এখন তারা কিছুটা বিশ্রাম নিচ্ছেন, পরবর্তীতে আবার গাড়ি ছাড়া হবে। আর আমি এখানে বিআরটিসির একটি এখানে পদক্ষেপ দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পর পর কিছু রুটে বিআরটিসির কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু সেটা একেবারেই তুলনামূলক কম, যে কারণে যাত্রীদের ভোগান্তিও আসলে এখানে অনেক চরমে পৌঁছেছে বলে আমরা এটা দেখতে পাচ্ছি। তো অনেক মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তির এই ছিল সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই টাঙ্গাইলের কালিহাতীতে, সেখানে আছেন সহকর্মী কাউসার। কাউসার, আপনার মাধ্যমে জানতে চাই যে সেখানকার যানজটের সবশেষ পরিস্থিতি কি, এবং যারা ঈদে ঘরমুখী মানুষেরা আছেন তারা স্বস্তিতে ফিরতে পারছেন কিনা তাদের নিজ বাড়িতে? ঈদে ঘরমুখী মানুষ এখনো স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন না। এর কারণ হিসেবে এই মহাসড়কে এখনো প্রায় 25 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আবার পেছনেই দেখতে পাচ্ছেন যে গাড়ি থেমে আছে, গাড়ির গতিসীমা 5 থেকে সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে। আর অথচ ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনের গাড়ির গতিসীমা 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে গাড়ি ঢাকার দিকে যাচ্ছে। এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং 10 থেকে 12টি যানবাহন বিকল হয়। আর এছাড়াও অন্তত 7টি সড়ক দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। আর এছাড়াও এই কালিহাতীর অংশে 4টি লিং রোড থাকায় এবং কালিহাতী বাস স্ট্যান্ড এলাকায় কোনো ফুট ওভার ব্রিজ না থাকায় সেখানে গাড়ি থেমে যায়। সেই গাড়ি থেমে যাওয়ার পর থেকে কিন্তু এই এলাকাতে যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 33 ঘন্টা যাবত এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আর যারা ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসতেছেন এই পৌলি এলাকা পর্যন্ত, তারা বলছেন যে তাদের 12 থেকে 15 ঘন্টা যাবত তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলছেন যে সামনের যে যমুনা সেতু রয়েছে সেখানে প্রায় 16 থেকে 17 কিলোমিটার সড়ক, এই অংশটুকু যেতে তাদের 4 থেকে 5 ঘন্টার সময় লাগবে। আর এদিকে যমুনা সেতুতে গেল রাত 12টা পর্যন্ত প্রায় 64,200-র অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,23,00,000 টাকার অধিক। আর এটি কিন্তু এই যমুনা সেতু চালু হওয়ার পর এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক যানবাহন যমুনা সেতুতে পারাপার হয়েছে। আর এদিকে যানজট নিরসনে জেলা পুলিশের 6 শতাধিক সদস্য 4 শিফটে দায়িত্ব পালন করছে। তবে পুলিশ দায়িত্ব পালন করলে এই অতিরিক্ত যানবাহনের চাপে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও ঈদকে ঘিরে সেই সংখ্যা বেড়েছে 3 গুণেরও অধিক। আর যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই অতিরিক্ত গাড়ির যে চাপ রয়েছে সেই গাড়ির চাপ তারা সামাল দিতে পারছেন না। এতে করে আজ রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। আর এছাড়াও এই যে সড়ক দুর্ঘটনাগুলো হয়েছে এবং এছাড়াও ফিটনেসবিহীন যে যানবাহনগুলো বিকল হয়েছিল সেগুলো অপসারণ করতে যে সময় লেগে যায় সেই সময়ে কিন্তু মানুষের ভোগান্তি এবং যানজট দীর্ঘ সারি হচ্ছে। আর তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তির সবশেষ তথ্য।
এবার চলে যাব গাজীপুরে, সেখানে চন্দ্রা আছেন সহকর্মী ইফতেখার রাহান। ইফতেখার, আপনার কাছে জানতে চাই যে এই যে সকাল থেকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেখানের ট্রাকে করে মানুষ যাচ্ছে, দেখা যাচ্ছে গরুর গাড়িতে করে যাচ্ছে, তো এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং গণপরিবহনের সংখ্যায় বা কেমন কেমন দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি এখনো দীর্ঘ যানজট আপনার পেছনে। মুহূর্তে গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল, এই দুটি মহাসড়কেই যানবাহনের অতিরিক্ত চাপে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে ঢাকা থেকে যে সকল যানবাহনগুলো উত্তর অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চলে যাচ্ছেন, সেই গাড়িগুলো রাজধানী ছাড়ার পর অর্থাৎ আব্দুল্লাহপুরের পর গাজীপুরের বড়বাড়ি এলাকা থেকে চান্দনা চৌরাস্তা এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু আমরা দেখেছি যে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে আজকে তীব্র গরম পড়েছে এবং এই গরমের মধ্যে আমরা দেখেছি নারী শিশু সবাই কিন্তু এই ভোগান্তিতে রয়েছেন। অনেকে আসলে আমরা দেখেছি বাস স্ট্যান্ড গুলোতে তারা যাত্রী সিট না পাওয়ার কারণে, বাসে আসন সংখ্যা না থাকার কারণে তারা কিন্তু বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক এবং পিকআপে কিন্তু তারা চড়ছেন এবং এবারের এই যানজটের মূল কারণ কিন্তু আমরা বেশ কয়েকটি কারণ আসলে চিহ্নিত করা গেছে। এর মধ্যে একটি হচ্ছে গত বছর অর্থাৎ গতবার অর্থাৎ রমজানের সময় কিন্তু সড়কে পণ্যবাহী পরিবহন চলাচল করেনি। তবে এবার কিন্তু পণ্যবাহী পরিবহনের পাশাপাশি পশুবাহী পরিবহন এবং যাত্রীবাহী পরিবহন সকল পরিবহন কিন্তু একযোগে চলছে। পাশাপাশি মহাসড়কে যে অটো রিকশা অর্থাৎ যেই স্বল্প গতির যে যানবাহনগুলো সেগুলো বন্ধে কিন্তু হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সদস্যরা বিন্দুমাত্র কোনো কাজ করেনি। কারণ আমরা দেখেছি পুরো মহাসড়ক জুড়ে কিন্তু এই স্বল্প গতির যানবাহনগুলো চলছে এবং তাদের কারণে কিন্তু যে দ্রুত গতির যানবাহনগুলোকে ধীর গতিতে চলতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কিছু স্থানে কিছু গাড়ি বিকল হয়েছে। সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু বেগ পেতে হয়েছে এবং আমরা দেখেছি চন্দ্রা এলাকায়, বিশেষ করে চন্দ্রা এবং চান্দনা চৌরাস্তা এলাকায় সেখানে অসংখ্য যাত্রী অর্থাৎ শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রায় ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন যানবাহনের জন্য। তবে তারা যানবাহন আসন সংখ্যা পাচ্ছে না, কারণ যে গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে সেই গাড়িগুলো যখন গাজীপুরে আসে তখন প্রত্যেকটি গাড়ি কিন্তু সিট একেবারেই পুরোপুরি আসন কিন্তু ফিল আপ হয়ে থাকে, যে কারণে তারা আসন সংখ্যা পান না, যে কারণে মহাসড়কে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো বলা যায় যে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়নি। ভোগান্তি এবং সীমাহীন দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছেন শেষ মুহূর্তে এই ঘরমুখো মানুষরা। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ তথ্য। রাজধানী ঢাকা টাঙ্গাইল কিংবা যদি তাকায় গাজীপুরেও যেদিকে তাকে না কেন সড়ক পথে দেখা যাচ্ছে বিশৃঙ্খলা এবং ঘরমুখী মানুষের চাপ, আর সে বিষয়ে সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সড়ক পথের খবর যেমন জানাচ্ছিলাম, ঠিক পাশাপাশি নৌপথের অবস্থাও কিন্তু তাই। শেষ মুহূর্তে ভোলার লঞ্চঘাটে কয়েক গুণ যাত্রী চাপ বেড়েছে, আর এই চাহিদার তুলনায় লঞ্চ কম থাকায় বাধ্য হয়ে এক প্রকারের ফিটনেসবিহীন নৌযান চেপেই বাড়ি ফিরছেন মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে নৌপথে নিরাপত্তায় কি কি ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? অনেক আকাশে মেঘ করেছে, নদীতে জোয়ার এসেছে, নদীও স্বাভাবিকের তুলনায় কিছুটা উত্তাল হয়ে উঠছে। এই উত্তাল মেঘটা কিন্তু পাড়ি দিয়ে ভোলা লক্ষ্মীপুর থেকে ইলিশা রুটে ফিটনেসবিহীন অবৈধ স্পিড বোট এবং স্টিলের যে ট্রলারগুলো রয়েছে সেগুলো ওভারলোড করে কিন্তু যাত্রীরা ভোলায় আসছে ঈদ উদযাপন করার জন্য। এই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই ভোলার এই উত্তাল মেঘটা পাড়ি দিয়েছে। শুধু এই অবৈধ স্পিড বোট বা স্টিল বডি নয়, ভোলার যে সরকারি যেই সি ট্রাকগুলো রয়েছে, লঞ্চগুলো রয়েছে, প্রতিটা লঞ্চে কিন্তু ওভারলোড করে কিন্তু লক্ষ্মীপুর থেকে ভোলায় আসতে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ঢাকা ভোলা ঢাকা লক্ষ্মীপুর রুটে প্রায় 10 থেকে 12টি লঞ্চ যাতায়াত করেছে। প্রতিটি লঞ্চই কিন্তু ওভারলোড ছিল। আপনাকে হিসেবে জানিয়ে রাখি, ওভারলোডের কারণে কিন্তু গতকালকে ভোলার লঞ্চ ঘাটে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ওভারলোডের কারণে কিন্তু 3টি লঞ্চকে 1,70,000 টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু গতকালকে জরিমানার চিত্র দেখলেও কিন্তু আজ এখন পর্যন্ত কিন্তু ভোলার এই ইলিশা লঞ্চ ঘাটে প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি কিন্তু
আমরা দেখিনি। কেননা ভোলার এই লঞ্চঘাটের পল্টনে নৌ পুলিশ, কোস্টগার্ড কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা বিআইডব্লিউটি এর কোনো কর্তৃপক্ষ কিন্তু এখানে সকাল থেকে এখন পর্যন্ত আসেনি। এই না আসার কারণে কিন্তু এই ইতিমধ্যে স্পিড বোট মালিক পক্ষ এবং অবৈধ যে স্টিল বোটই রয়েছে সে সকল মালিক পক্ষ কিন্তু সিন্ডিকেট করে, বিশেষ করে স্বাভাবিক সময়ে যে সকল এই রুটে ভাড়া রয়েছে 300 থেকে 350 টাকা, সেখানে তারা 400, 500, 600, স্পিড বোটে 800 থেকে 1000 টাকা পর্যন্ত জনপ্রতি ভাড়া নিয়ে কিন্তু তারা যাত্রী পারাপার করছে। একদিকে নদী উত্তাল, অন্যদিকে ভাড়ার সিন্ডিকেট। এতে করে কিন্তু যাত্রী একরকম নাকাল হয়ে পড়ছে এবং দুর্ভোগে পড়ছেন। তারা বলছেন এই সময়টাতে লক্ষ্মীপুর থেকে ইলিশাগামী যদি বাড়তি লঞ্চ দেওয়া হতো তাহলে কিন্তু তারা এই দুর্ভোগে পড়তেন না। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্ব তথ্য। অনেক। এবার কোরবানির হাট প্রসঙ্গ। কোরবানি ঈদের আগে শেষ দিনে জমে উঠেছে পশুর হাটগুলো, আর সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিওল আহমেদ। সিওল, আপনার কাছে জানতে চাই যে একেবারে শেষ সময় দেখা যায় অনেক যারা বিক্রেতারা গরু নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে, তারা আজকের দিনটাকেই চিন্তা করেন যে আজকেই বিক্রি করে তারা চলে যাবেন। তো সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে আসলে কেমন ক্রেতা দেখতে পাচ্ছেন এবং বিক্রেতাদেরই সবশেষ মতামত কি? অনেক আসলে রাত পোহালেই তো কোরবানির ঈদ, তবে আমরা যেটি দেখেছি যে আজকে সকালে ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর কমলাপুর হাটে, এবং এই হাটে কিন্তু সকালে দেখলাম যে কিছুটা গরুর কোরবানির পশুর সংখ্যা কিছুটা কম, তবে এখন কিন্তু আমরা দেখছি যে ট্রাকে আসলে গরু নামছে। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে হাটে কিন্তু পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে, এবং এখানকার যারা বিক্রেতা আছেন তারা বলছিলেন যে অনেক হাট থেকে কিংবা ঢাকার বাইরে থেকে কিন্তু এখনও কোরবানির পশুগুলো বিভিন্ন হাটে আসছে। এবং কমলাপুর হাটে আমরা যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে ক্রেতা আছেন, অনেকেই আছে শেষ মুহূর্তে কোরবানির পশুটি কিনতে চাচ্ছেন, কারণ আসলে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরে কিংবা রাজধানীতে কোরবানির পশু রাখার যে একটি বিড়ম্বনা, সেটির কারণে কিন্তু অনেকেই কোরবানির পশুটি, তার পছন্দের পশুটি তারা কিনতে চাচ্ছেন হচ্ছে ঠিক শেষ মুহূর্তে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আমরা যেটি দেখলাম যে আসলে এবছর আমরা যেটি দেখেছি কিংবা আজকেও আমরা যেটি দেখলাম যে তুলনামূলকভাবে বড় গরুগুলোর দাম কিছুটা কম বলছে ক্রেতারা, বিক্রেতারাও বলছে যে আসলে বড় গরুগুলোতে দাম কিছুটা কম, তবে প্রতিবারের মতোই আসলে মাঝারি ও ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেশি। এবং এই রাজধানীর কমলাপুর হাটে আমরা যেটি দেখেছি যে হাট ব্যবস্থাপনা নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছে, এবং আমরা দেখলাম যে আসলে এই হাটের বিভিন্ন জায়গায় আসলে ভেটেরিনারি টিম সহ অন্যান্য যেই ব্যবস্থাগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যে ব্যবস্থা, সেগুলো কিন্তু সবগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কোরবানির হাট আসলে আমরা এবার দেখলাম যে আসলে অনেক অ্যাগ্রোগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে কোরবানির পশু বিক্রি হয়েছে, যার কারণে হাটেও কিছুটা চাপ কমেছে এমন কিন্তু বিক্রেতারাও বলছেন। এবং এই হাট তারা বলছেন যে আজকে বিকেল পর্যন্ত হাটে গরু আসতে থাকবে, হয়তোবা ক্রেতা যারা রয়েছেন তারাও তাদের পছন্দের যে কোরবানির পশু আছে সেটি আসলে হয়তোবা ক্রয় করতে পারবে। অনেকেই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর গরুর হাট থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সিওল আহমেদ। এবার জানবো ঢাকার বাইরের খবর। কোরবানির হাটের খবর জানাতে বরগুনার চালিয়াতলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই শেষ দিনের হাটে পশুর দামে কোনো প্রভাব পড়েছে কিনা, আর বেচাকেনা কেমন চলছে এখন পর্যন্ত, শেষ খবর কি আছে আপনার কাছে? যে অনেক ত্যাগের মহিমায় মহিমান্বিত যে কোরবানি, সেই কোরবানির সৌন্দর্যের জন্য আগে ভাগেই এসব হাটে ফুটে উঠেছে। কেননা আমরা দেখেছি যে একজন বিক্রেতা দীর্ঘদিন ধরে লালন পালন করা তার গবাদি পশুটিকে যখন এই হাটে নিয়ে আসেন এবং বেচাকেনা করেন, ক্রেতার হাতে যখন তুলে দিচ্ছেন তখন কিন্তু তার চোখে জলছল করছে। এবং এই যে ভালোবাসার যে ত্যাগ, এটি কিন্তু এর মূল্য কিন্তু আর্থিক মূল্যে পরিমাপযোগ্য নয়, এবং এটি কিন্তু অপূর্ণই থেকে যাচ্ছে। তো আমরা সকাল থেকে দেখেছি যে বরগুনার যে আমি যে হাটটি রয়েছি চালিতাতলি হাটে, এখানে কিন্তু এটি গ্রাম্য হাট এবং প্রমত্তা পায়রার তীরে গড়ে ওঠা একটি হাটে। এবং এই হাটে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেমন আসছেন, দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন, এখানে তাদের যে
পছন্দের প্রথম তালিকায় কিন্তু রয়েছে যে দেশীয় প্রজাতির নানা ধরনের গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া এখানে বিক্রি করা হচ্ছে। তো এখানকার ক্রেতারা বলছেন যে দাম ক্রয় সীমার মধ্যে থাকায় তারা কিন্তু বেশ স্বস্তিতে এখান থেকে পশু কিনতে পারছেন, এবং এখানে যে পশুগুলো উঠছে তা দেখা যাচ্ছে যে 60,000 থেকে 1,70,000 টাকার মধ্যে যে গরু, সেই গরু কিন্তু বেশি চলছে, এবং 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা দরের গরু এখানে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ছাগলের দাম কিছুটা বেশি বলে এখানে ক্রেতারা বলছেন যে ছাগল পাওয়া যাচ্ছে 20,000 থেকে 40,000 টাকার মধ্যে, এবং ভেড়া পাওয়া যাচ্ছে 15 থেকে 20,000 টাকার মধ্যে। তো সার্বিক নিরাপত্তার বিষয় সেটি কিন্তু এই হাটে এখন পর্যন্ত আমরা প্রশাসনের উপস্থিতি দেখিনি, তবে সুশৃঙ্খল ভাবে এখানে যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা বেচাকেনা করছেন, এবং ঈদের আগের দিনে এখানে যেমন হাট বসেছে, এর পরবর্তীতে প্রমাত্তা পায়রার উপরে ঠিক দুপুরের পর থেকে বগি হাট বসবে, এবং বরগুনা সদরে বিকেলে বেচাকেনা হবে বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে গরু বেচাকেনার সবশেষ তথ্য। এবার জানবো পরিচ্ছন্নতার খবর। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন কোরবানির পশুর হাট থেকে প্রায় 1,000 টন বর্জ্য তৈরি হচ্ছে। আর এই বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ না হওয়ায় যার স্থান হচ্ছে ড্রেইন, নালা কিংবা রাস্তার উপরেই। আর এতে করে পানি চলাচলে বিঘ্নতা সৃষ্টির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশটাও। সিটি কর্পোরেশনের দাবি, বর্জ্য ব্যবস্থাপনা বা অপসারণে হাট ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। অমান্য করলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাগরে জানাচ্ছেন কাজী মাহফুজ। ফুটপাত থেকে রাস্তা যেন বর্জ্যের পাহাড়, দুর্গন্ধ সহ্য করেই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর সাগরিকা রাস্তার মোড়ে। কোরবানির পশুর হাটের বর্জ্য নিয়মিত পরিষ্কার না করায় এমন অবস্থার সৃষ্টি। একই অবস্থা নগরীর অন্যান্য পশুর হাটগুলোতেও। চট্টগ্রাম নগরীতে এবছর স্থায়ী অস্থায়ী মিলে 13টি পশুর হাটের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এর বাইরে নগরীর বিভিন্ন অলিগলিতে শতাধিক ছোট ছোট পশুর হাট বসেছে। এসব হাটের বর্জ্য ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় সরানোর নির্দেশনা থাকলেও মানছেন না কেউই। এ কারণে হাটের এসব বর্জ্য ড্রেন, নালায় পড়ে পানি চলাচলে বাধা তৈরি হচ্ছে। এছাড়া রাস্তার মধ্যে এসব বর্জ্য ফেলায় ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। অনেক বর্জ্য হয়ে গেছে এখন, মানে বিস্তর, মানে হাঁটা জানা। রাস্তার পাশে পাশে মানে জমিয়ে রাখে, তো এখন এই আমাদের পাবলিক হাউসে হাঁটা চলা করার জন্য তো একটু সমস্যা হচ্ছে। তো রাস্তায় প্রচুর এখনো আছে, একটু ময়লা আছে, এগুলো দ্রুত পরিষ্কার করলে তাহলে মানুষের কষ্টটা কমে যাবে। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, কোরবানির হাটের ময়লা অপসারণে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইজারাদাররা বলছেন, বৃষ্টির কারণে ময়লা পরিষ্কারে কিছুটা বেগ পেতে হচ্ছে। ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, তো এগুলো করতে তো এখানে লোকবল, তারপরে বাজারের মানুষ বেশি, যার কারণে হয়তো একটু হয়েছে আর কি। বাজার শেষ হওয়ার পরে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। যদি ওরা একদিনের মধ্যে না করে, তাহলে হয়তো ওদের ইজারার কিছু টাকা তো আমাদের কাছে থাকবে। তো ওনাদেরকে আমি অথরিটির সাথে কথা বলবো, যদি ওরা পরিষ্কার না করে ওইটার যদি কোনো ড্যামারেজ করার সিস্টেম থাকে তাহলে ড্যামারেজ করাবো, সো দ্যাট ভবিষ্যতের জন্য সবাই অ্যালার্ট হয়। আর আমি তো আর জনসাধারণের জন্য ময়লা রেখে দিব না, নেক্সট ডে আমি ক্লিয়ার করে দিব। প্রতিদিন চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর হাট থেকে বর্জ্য তৈরি হচ্ছে প্রায় 1,000 টন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে কক্সবাজার থেকে আসা পর্যটকবাহী ট্রেনের সঙ্গে 8টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে 3 জন নিহত হয়, যেখানে আহত হন অন্তত 6 জন। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে ট্রেনের 4 কর্মীকে। একই সাথে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। এছাড়া ভোর 4টা থেকে শুরু করে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ নিয়ে বিস্তারিত জানার জন্য কালুরঘাট সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আমরা যেমনটা জানি যে আসলে কালুরঘাট সেতুটা খুবই সংকীর্ণ এবং একই সাথে ট্রেন এবং গাড়ি চলাচল করা সম্ভব নয়। তো এই ধরনের বিশৃঙ্খলা কেন ঘটলো, কোনো তথ্য প্রাথমিক জানতে পেরেছেন কিনা? এই মুহূর্তে কালুরঘাট সেতুর যানবাহন ট্রেন চলাচলে কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাই আপনার মাধ্যমে। গতকালকের যে দুর্ঘটনা, এরপরে আমরা দেখেছি রাত 3:30টার পরে, অর্থাৎ 4টার দিকে মূলত
এই সেতুতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আপনাকে বলে রাখি যে এটি শুধুমাত্র রেল সেতু নয়, এটি একটি সড়ক সেতু, অর্থাৎ যখন ট্রেন চলাচল করে তখন এই সেতুতে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকে। গতকালকের যে ঘটনা সেটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা কয়েকটি পক্ষের সাথে কথা বলেছি। মূলত এই সেতুটিকে ডেথ স্টপ সেতু হিসেবেই রেলওয়ের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। আর ডেথ স্টপ সেতুর বৈশিষ্ট্য হচ্ছে যখন এই সেতু দিয়ে ট্রেন চলাচল করবে তখন আগে সেতুর সামনে এসে ট্রেনটিকে থামতে হয়। থামার পরে যিনি চৌকিদার থাকেন সেই চৌকিদারের রেজিস্টার বইয়ে ট্রেনের চালককে সিগনেচার করে তারপর 10 কিলোমিটার গতিতে এই সেতুতে ট্রেন চলাচল করতে হয়। কিন্তু গতকালকে বলা হচ্ছে যে এই ডেথ স্টপ সেতুর সম্মুখে এসে ট্রেনটি না থেমে সরাসরি সেতুর উপর চলে আসে। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে রেজিস্টার বইয়ে সিগনেচার না করে চলে আসাতেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে এবং এতে 3 জনের প্রাণহানি হয়, পাশাপাশি 6 থেকে 7 জন মতো আহত হয়েছে। যারা আহত হয়েছে তারা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনাকে বলে রাখি যে গতকালকের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা আসলে এটি সংকীর্ণ সেতু তো বটেই, পাশাপাশি যে নিয়মগুলো মানতে হয় সেই নিয়ম না মানার কারণেই মূলত এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখেছি এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং আগামী 3 দিনের মধ্যে এটির প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। পাশাপাশি এখানে 4 জন রেলকর্মীকেও বহিষ্কার করা হয়েছে সাময়িকভাবে। তো বলা যায় যে আসলে রেল কর্তৃপক্ষ পাশাপাশি আরও একটি তদন্ত টিম গঠন করছে ফায়ার সার্ভিস। মূলত এই দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই আসলে জানা যাবে কার গাফিলতিতে মূলত এমন দুর্ঘটনা ঘটেছে। যদিও এখানে অনেকে বলছেন যে যারা এই সেতুতে অন্যান্য যান নিয়ে চলাচল করেন তারাও কিন্তু অনেকটা বেপরোয়া থাকে, বিশেষ করে মোটরসাইকেল এবং 3 হুইলারে যারা যাতায়াত করেন, যারা 3 হুইলার চালান তারাও কিন্তু অনেকটা বেপরোয়া থাকে। তো সব কিছু মিলে বলা যায় যে ট্রেনেরও যেমন গাফিলতি থাকতে পারে, পাশাপাশি যারা অন্যান্য যানবাহন দিয়ে পারাপার করেন, সেতু পার হয়, তাদেরও গাফিলতি থাকতে পারে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে গতকালের দুর্ঘটনার সবশেষ তথ্য। চট্টগ্রাম কালুরঘাট সেতু থেকে গতকালকের নির্মম দুর্ঘটনা সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী কাজী মাহফুজ। আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার স্থানীয় সময় ফজরের নামাজ পড়ে মুজদালিফা থেকে মিনারের উদ্দেশ্যে রওনা দিবেন হাজিরা। মরুময় উপত্যকায় পৌঁছে বড় জামারায় নিক্ষেপ করা হবে 7টি কঙ্কর। এরপরে পশু কোরবানি ও মাথা মুন্ডন শেষে ইহরাম ছাড়বেন হাজিরা। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজের খুতবায় অংশ নেন লাখো মুসল্লি। জোহরের নামাজের আগে মুসলিম উম্মার শান্তি কামনায় হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালেহ আল হুমায়দ। জোহরের নামাজের শেষে মুজদালিফায় ফিরে যান মুসল্লিরা। সেখানে এক আজানে মাগরিব ও এশারের নামাজ আদায় করেন তারা। এবারের হজে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এছাড়াও অনুমোদনহীন হজযাত্রীদের আটকে দেওয়ার তাপপ্রবাহে আক্রান্তের হার 90% পর্যন্ত কমে আসার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ পালিত হচ্ছে ঈদ উল আজহা। আর সকালের ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই পালিত হচ্ছে এই পবিত্র ঈদ উল আজহা। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়েই ঈদ উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়াতে। সংযুক্ত আরব আমিরাতে, দুবাই, আবুধাবি সহ বিভিন্ন শহরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, মালয়েশিয়া, মরক্কো আর নিউজিল্যান্ডে আগামীকাল পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। সংযুক্ত আরব আমিরাতে ঈদ উদযাপন করছেন প্রবাসীরা। আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনি, আপনার মাধ্যমে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনের খবর জানাবেন এবং আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একযোগে আজকে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে।
বেসিক্যালি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান এবং পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে সেগুলোতে আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজা, আজমান সহ সবগুলো প্রদেশে ভোর 5:45 থেকে শুরু করে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। ভিন্ন ভিন্ন প্রদেশে 3 থেকে 5 মিনিটের ব্যবধান ছিল এবং আমরা যেটা দেখেছি যে স্থানীয় অধিবাসীদের, স্থানীয় যে নাগরিকরা আছেন তাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশেরও প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি ঈদগাহে এবং বিভিন্ন মসজিদগুলোতে গিয়ে ঈদের জামাত তারা আদায় করেছে। এবং এই যে কুরবানির ঈদ, এটি আসলে মূলত ত্যাগের মহিমায় যে উদযাপিত হয় এবং আপনি জানেন যে মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তর এই ঈদ, যেটি আসলে পশু কোরবানির মাধ্যমে এই ঈদ উদযাপন করে। যদিও আমরা অনেকজন প্রবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে তারা প্রত্যেকেই তাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে পরিবার পরিজনের সঙ্গে তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সেজন্য গত এক সপ্তাহ থেকে তারা কিন্তু দেশে রেমিটেন্স পাঠিয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছে যে যেন তাদের যেন পরিবার পরিজন আছে দেশে, তারা যেন স্বাচ্ছন্দ্যভাবেই যেন ঈদ উদযাপন করতে পারে। তবে আমরা এখানে যেসব 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তারা পছন্দের পশু কিনেছেন। এর ভিতরে যেটি আসলে উল্লেখ করার মতো যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যে স্থায়ী যে পশু বিক্রয় কেন্দ্র আছে সেখান থেকে কিন্তু বিগত কয়েকদিন বেশ জমজমাট বেচাবিক্রি ছিল। সেখান থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশের তারা সম্মিলিতভাবে অনেকেই পশু কিনে নিয়ে এসেছে এবং যারা পরিবার পরিজন নিয়ে এখানে থাকেন তারাও কিন্তু এককভাবে অনেকে পশু কিনে নিয়েছেন। মূলত আজকে যেই ঈদের দিন, ঈদের আগে কিছুটা বেড়েছে সব ধরনের মশলার দাম, তবে অপরিবর্তিত রয়েছে সবজির দর। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, এছাড়া খুলনার নগরীর মিস্ত্রিপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিন চৌধুরী। তবে শুরুতে চলে যেতে চাই জাবেদ, আপনার কাছে। জাবেদ, জানাবেন যে সব ধরনের মশলার দাম কেমন দেখতে পাচ্ছেন এবং বাজার পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাই। ট্যাক্স, আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, ডলার সংকট, কন্টেনার ভাড়া, এমন বেশ কিছু অজুহাতে মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার বাজার কিছুটা চড়া। আমরা সকাল থেকেই বাজারে আছি। বাজারে এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে ঈদুল আজহা বেশ সন্নিকটে, মুসলিম উম্মার দুয়ারে ঈদুল আজহা করা নাড়ছে। কালই ঈদুল আজহা উদযাপন হবে বাংলাদেশে। সেই দিককে বিবেচনায় ঈদুল আজহার সঙ্গে মশলার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এই সময়টায় মশলার দামে কিছুটা হেরফের থাকে, তেমনটি বলছেন মূলত বিক্রেতারা। একটু যদি বলি যে মশলার তো চাহিদা রয়েছেই, সেই চাহিদাকে ঘিরে হলুদ বিক্রি হচ্ছে 420 টাকা দরে, এলাচ 5100 থেকে 5300 টাকার মধ্যে ভালো মানের এলাচ পাওয়া যাচ্ছে, দারচিনি 520 টাকা দরে বিক্রি হচ্ছে, কিশমিশ বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা দরে, গোলমরিচ পাওয়া যাচ্ছে 1200 থেকে 1450 টাকা দরে। এদিকে জিরার দাম কিছুটা বেড়েছে বলে আমরা জেনেছি। জিরা আসলে গত সপ্তাহে ছিল 600 টাকা, সেটি 650 টাকায় বিক্রি হচ্ছে। জয়ফল প্রতি পিস 10 টাকা করে বিক্রি হচ্ছে। জৈত্রিক 4000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া আলু বুখারা 550 থেকে 600 টাকার মধ্যে মিলছে। বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে বাজারে কোনো সিন্ডিকেট নেই, তবে যারা মশলা আমদানি করেন সেই আমদানিকারকের মধ্যে কেউ কেউ ডলার সংকট এবং যে মূল্যস্ফীতি সেটির দোহাই দিয়ে যে মশলার দর সেটি বৃদ্ধি করেছেন। দাম নিয়ে তো ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা বলছেন যেহেতু পণ্যের দর কিছুটা বেশি তাই ফর্দে কাটছাট করতে হয়েছে, যতটুকু প্রয়োজন ঠিক ওই পরিমাণই মশলা তারা ঈদুল আজহাকে ঘিরে ক্রয় করছেন। বিক্রেতারা যে বিষয়টি জানিয়েছেন যে যেহেতু মশলার বাজারে কিছুটা উত্তাপ ছড়িয়েছে তাই বিক্রি আসলে কিছুটা কম, কারণ যারা ক্রেতা তারা পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকুই পণ্য ক্রয় করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনি যেমনটি বললেন অন্যান্য মুরগি এবং সবজির বাজার কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহেও বেশ অপরিবর্তিত রয়েছে, দামের তেমনটি হেরফের হয়নি। তো অনেক এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে। এবার চলে যেতে চাই খুলনাতে, সেখানে আছেন সহকর্মী রামিন চৌধুরী। রামিন, আপনার মাধ্যমে ঈদের আগে সবশেষ বাজার দরের পরিস্থিতিগুলো জানতে চাই। অনেক, আমি এই মুহূর্তে রয়েছি একটি খুচরা বাজারের সবজি বাজারে। এখানে কিন্তু আমি দেখেছি যে গত কয়েকদিন ধরেই খুলনাতে সবজির দাম কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং বেশ কম দাম বললেই চলে।
তবে আগামীকালকেই কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং এই সময়টাতে কিন্তু শসা, টমেটো সহ বেশ কিছু সালাদ আইটেম যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে এবছরও কিন্তু কিছুটা বেড়েছে। এখানে আপনি লেবু দেখতে পাচ্ছেন, লেবু কিন্তু আজকে প্রতি হালি বিক্রি করা হচ্ছে 12 থেকে 16 টাকা করে, যেটি কিন্তু 10 টাকার মধ্যে ছিল। এর পাশাপাশি শসা রয়েছে বাজারে। শসা কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। মোটামুটি প্রায় প্রতি কেজি শসাতে কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এটি কিন্তু একেবারেই ঈদকে কেন্দ্র করেই এই দামটি বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। টমেটো আজকে প্রতি কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। এখানে ব্যবসায়ীরা বলছেন যে অন্যান্য যে সবজি রয়েছে বাজারে সেই সবজি কিন্তু সব একেবারেই দাম স্থিতিশীল রয়েছে এবং দাম অনেকটাই কম রয়েছে। এখানে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা সবজির দামে কিন্তু বেশ সন্তুষ্ট রয়েছে। মোটামুটি অনেক বললে চলে যে এই বাজারে খুচরো বাজার থেকে শুরু করে পাইকারি বাজার সব বাজারে কিন্তু সবজির দাম অনেকটাই ভালো রয়েছে। তবে শুধুমাত্র যে সালাদ আইটেম রয়েছে ঈদকে কেন্দ্র করে কিন্তু এই যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার বাজার থেকে সবশেষ খবর। অনেক রাজধানী ও খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন মশলার বাজার এবং শাকসবজির বাজার সবশেষ খবর। অর্থ সংকটে রোহিঙ্গা ক্যাম্পের 1200 শিক্ষক ছাঁটাইয়ের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম। আর বর্তমানে চাকরি হারানোর আরও সংখ্যা দেখা দিয়েছে 2800 জনের। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার অনিশ্চয়তায় পড়েছে 2,30,000 রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ। এমন প্রেক্ষাপটে ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান চায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। বিস্তারিত মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন আর ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। গেল 29 মে তহবিল সংকটে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চাকরি থেকে ছাঁটাই করা হয় 1200 স্বেচ্ছাসেবক শিক্ষককে। এরপর গেল বুধবার থেকে বন্ধ করা হয় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রায় 2.5 লাখ শিশুর শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এতে বলা হয়, স্থানীয় 1200 শিক্ষকের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। একই সাথে গ্রেড 3-এর উপরে থাকা স্থানীয় শিক্ষকদেরও আর বেতন দেওয়া হবে না। এতে সব মিলিয়ে বেকার হয়ে পড়ছেন 4000 স্থানীয় শিক্ষক। গ্রেড 3 থেকে অ্যাবাভ যারা আছে স্থানীয় শিক্ষক, তাদেরকেও অনেকটা ইনডাইরেক্টলি বলা হয়েছে তারাও আর বেতন পাচ্ছে না। তো তাতে করে বাংলাদেশের প্রায় 4000 শিক্ষক তারা তাদের কাজকর্ম আর করতে পারবে না। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 4 লাখ শিশুর শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন 8000 স্বেচ্ছাসেবক শিক্ষক, যার মধ্যে প্রায় 4000ই স্থানীয় নাগরিক। তবে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতি ও শিক্ষা কার্যক্রম বন্ধ নিয়ে হতাশ স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গারা। এখন বন্ধ করে দিয়ে আর লেখাপড়া করি না পারি, আর এখন কি হইব প্রত্যেকটা স্কুল লোন মানে কি বন্ধ করে দি ফেলের ইয়ান আর যেহেতু রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে আছে, রিফিউজির মধ্যে ইন আর তো এখন চিন্তা তৈরি গই। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিয়োগ স্থানীয়দেরকে অগ্রাধিকার দিতে হবে এবং আমাদেরকে যারা ছাঁটাই করছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। ইউনিসেফ যদি আর ফান্ড না পারে এখন আর কেঙ্গুরি অনার কি দিম স্যালারি দিম শিক্ষা নতালে রোহিঙ্গা মন তো যায় আরে কুলে ব্যাগুলো সন্তারাস যায় আরে সন্তারাস বনি যাবে শিক্ষা তার আমার দিলে। যদিও ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু না থাকে 4 লক্ষ বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। ফান্ডিং পরিস্থিতি খুবই বিপজ্জনক পর্যায়ে নেমেছে। আমরা ন্যায্যতার কথা বলছি, যাতে কারো প্রতি কোনো বৈষম্য না হয়। এখন কক্সবাজার। এদিকে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে বিজিবির টহল। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনার মাধ্যমে জানতে চাই যে চামড়া পাচার ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে
আর পাশাপাশি আপনার থেকে আরও জানতে চাই যে এই যে প্রতিবার ঈদের আগেই দেখা যায় যে চামড়া বিদেশে পাচার হয়ে যাওয়ার একটা শঙ্কা দেখা দেয় এবং সরকার নানাভাবে সেভাবে চেষ্টা করে যাতে করে সেই পাচার ঠেকানো সম্ভব হয়, কিন্তু এইবার যাতে সেটা না হয় আমরা জানি যে সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির পরবর্তীতে আমরা বেশ সতর্ক, তো সেই জায়গা থেকে প্রশাসনিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শুধুমাত্র চামড়ার পাচার নয়, চামড়া কিন্তু আমাদের জন্য একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বলা যায় যে উপাদান হয়ে যায়। তো জানতে চাই আপনার মাধ্যমে যে চামড়া পাচার ঠেকাতে কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন এখন পর্যন্ত। অনেক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ঠিক 20 গজ দূরেই ভারত সীমান্ত, এই ভারত সীমান্ত এবং হিলি সীমান্ত, এটি খুব হিলির সাথে আসলে খুব লাগোয়া একটি সীমান্ত, যার কারণে প্রতি বছরে বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয় এই কুরবানি ঈদ আসলে, যাতে করে কুরবানির পশুর যে চামড়াটি রয়েছে সেটি যাতে ভারতে কোনোভাবে অবৈধভাবে পাচার না হয়, সেজন্য তারা কঠোর নজরদারি এবং গোয়েন্দা যে নজরদারি রয়েছে সেটি কিন্তু বাড়িয়ে থাকেন। বিশেষ করে তার এই ধারাবাহিকতায় এবারও কিন্তু হিলি সীমান্তের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেখানে বিজিবির যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে বিজিবির সদস্য বাড়িয়েছেন এবং বিজিবির টহল সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা যে নজরদারি সেটি কিন্তু বাড়ানো হয়েছে, যাতে করে কোনোভাবে যেন বাংলাদেশি চামড়া যেন ভারতে প্রবেশ না করে। যেহেতু চামড়া একটি রপ্তানি পণ্য, সেটি বৈধভাবে রপ্তানি করে যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে বরাবরই নির্দেশনা থাকে, সেই নির্দেশনা কিন্তু বিজিবির পক্ষ থেকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়ে থাকে। যেহেতু এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই এখানে চামড়ার আড়ত রয়েছে, যাতে করে এই আড়ত থেকে কোনোভাবে পাচার না হয়, সেই জন্য নজরদারি কিন্তু বাড়িয়েছে বিজিবি। তো সব মিলিয়ে অনেক এই ছিল আমার কাছে হিলি সীমান্ত থেকে কুরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে বিজিবির যে নিরাপত্তা ব্যবস্থা সেটির সর্বশেষ। হিলি সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। শেষ করছে এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদে চড়ে ফিরছেন অনেকে, মহাসড়ক ও নৌপথে যাত্রীচাপ, যানবাহনে ধীরগতি, যানজটের ভোগান্তি। সিট পাওয়ার পরে ভিতরে যাইতে পারি নাই, স্ট্যান্ডে থেকে আমার অনলাইনে টিকিট আছে ভাই। 10 ঘন্টা হলো গাড়ির মধ্যে আছি, 8টার সময় কোনাবাড়ি থেকে উঠছি। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে নিহত 3, দুর্ঘটনায় 4 রেলকর্মী, সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। ঈদের আগে শেষ দিনে জমজমাট পশুর হাট, দাম তুলনামূলক কম বলছেন ক্রেতারা, বেচা কেনা বাড়ায় বিক্রেতাদের স্বস্তি। শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, মিনার জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা, সৌদি মধ্যপ্রাচ্য সহ দেশে দেশে ঈদ উদযাপন। এবং অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম, অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।